স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ষষ্ঠ দিনে ইরানে নিহত ১,০৪৫, আহত ৬,০০০-এরও বেশি। টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল সন্ধ্যায় মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও ইংল্যান্ড। এবার বিস্তারিত। দেশ গঠনে সার্বিক অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান এবছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। স্বাধীনতা পুরস্কার বাংলাদেশ সরকার প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা, ৩ লাখ টাকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়। স্বাধীনতা পুরস্কার ২০২৬ তারিখের এইটার চূড়ান্ত হয়েছে। এবারে ২০ জনকে পুরস্কার দেওয়া হচ্ছে। ১ নম্বরে আছেন বেগম খালেদা জিয়া, মরণোত্তর স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য। ২ নম্বর হচ্ছে ফৌজদার ক্যাডেট কলেজ, মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি সংখ্যক সদস্য দেওয়ার জন্য, যারা বীর উত্তম বিভিন্ন খেতাবে ভূষিত হয়েছেন। আগামী ১৮ মার্চ সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। এর ফলে আগামী ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ৭ দিন ঈদের ছুটি ভোগ করতে পারবেন চাকুরিজীবীরা। এবার চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদ উল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই ৫ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এর সঙ্গে ১৭ মার্চ শবে কদর ও ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি মিলছে। মন্ত্রিসভার বৈঠকে ঈদের ছুটি ছাড়াও আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে। জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত ৩ সদস্যের বেঞ্চ রায়ের তারিখ ঠিক করে। আসামিদের সর্বোচ্চ শাস্তির আশা প্রসিকিউশনের, আর আসামি পক্ষের আইনজীবীর দাবি বেকসুর খালাস পাবেন তারা। ঢাকা সহ সারা দেশে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সময়টা ২০২৪ সালের ১৬ জুলাই। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হন। এই হত্যাকাণ্ড আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়, ক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে। এরই এক পর্যায়ে সরকার বিরোধী আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নেয়। পতন হয় আওয়ামী লীগ সরকারের। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় তদন্তে নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গত ২৪ জুন ৩০ জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। ৮ মাস ধরে চলে বিচারিক কার্যক্রম। বৃহস্পতিবার মামলার কার্যক্রম শেষ হওয়ায় রায়ের দিন ঘোষণা করে ট্রাইব্যুনাল। আগামী এপ্রিল মাসের ৯ তারিখে এই দিন এই মামলার রায় ঘোষণা করবেন মর্মে আদালত আজকে ঘোষণা করেছেন। এই মামলাটায় আপনারা জানেন যে সর্বমোট ৩০ জন আসামি ছিল। আমরা সর্বমোট ২৫ জনের সাক্ষ্য গ্রহণ করেছি। আমরা আশা করছি যে এই মামলায় আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি বিধায় আমরা সর্বোচ্চ শাস্তি আশা করতে। আসামি পক্ষের আইনজীবীর দাবি, গুলির কারণে আবু সাইদের মৃত্যু হয়নি। এছাড়া মামলাটি ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত কিনা তা নিয়েও সংশয় জানান তিনি। আসামিরা খালাস পাবেন বলে প্রত্যাশা তার। যিনি তদন্তকারী কর্মকর্তা তিনি স্বীকার করেছেন যে আবু সাইদের গলা থেকে কোমর পর্যন্ত পরিহিত যে কালো রঙের টি শার্ট ছিল, সেই টি শার্টের জব্দকৃত অংশে কোনো ছিদ্র নাই। ফলে ইহা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় যে গুলির কারণে আবু সাইদের মৃত্যু হয়নি। আমাদের প্রত্যাশা হলো
এই 3 জন আসামি বেকসুর খালাস পাইবেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ সহ এই মামলায় মোট আসামি 30 জন, এর মধ্যে 24 জন আসামি পলাতক। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। নারীর ক্ষমতায়নের প্রথম শর্তই সহিংসতামুক্ত সমাজ গড়া, সেই সাথে নারীদের নীতি নির্ধারণী পর্যায়ে অংশগ্রহণ থাকা জরুরি। এসব কথা উঠে এসেছে অ্যাকশন এইড বাংলাদেশ ও প্রথম আলোর যৌথ উদ্যোগে আয়োজিত নারী দিবসের অনুষ্ঠানে। আলোচকরা বলেন, সমাজ এবং রাষ্ট্রে ভূমিকা রাখতে সব বাধা উপেক্ষা করে নারীদের এগিয়ে আসতে হবে। নারীর নেতৃত্ব ও সুরক্ষা বিষয়ক বিশেষ এই সংলাপের আয়োজন করে যৌথভাবে অ্যাকশন এইড বাংলাদেশ ও প্রথম আলো। আন্তর্জাতিক নারী দিবস 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া নারী প্রার্থী সহ আরও অনেকে। আমাদের প্রত্যাশা আপনাদের পাশে দাঁড়াবারও একটা আমাদের কমিটমেন্ট থাকে। আলোচনায় রাজনৈতিক দলগুলোর মধ্যে নারীর নেতৃত্ব কম এবং শিশুর প্রতি সহিংসতা নিয়ে উদ্বেগ জানান অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির। নির্বাচনে লড়াই করা নারী প্রার্থীদের পাশে থাকার কথা জানান বক্তারা। আমরা মনে করছি যে বাংলাদেশের সবচেয়ে সাহসী যে মানুষগুলোর মধ্যে এই নারী প্রার্থীরা, এই নারী ক্যান্ডিডেটরা। সংবাদপত্র হিসেবে আমরা নির্দিষ্টভাবে নারী প্রার্থীদের পক্ষে, বিশেষ কিছু প্রার্থীদের পক্ষে এটা আমরা সজাগ ছিলাম, সতর্ক ছিলাম। আমরা বিশেষভাবে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি। বক্তারা বলেন, নারীদের ঘরে বাইরে কাজ করার প্রস্তুতি নিতে হবে, সব বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। নারীদের হয়রানি করলে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে, না হলে বঞ্চিত হবে নারীরা। আমি মনে করি যে সরকারে নারীদেরকে যেতে হবে, রাজনৈতিক দলেও নারীদেরকে অনেক বেশি থাকতে হবে। শুধু নারীর বিষয় নিয়ে না, সকল বিষয় নিয়ে নারীর উপস্থিতি থাকতে হবে নীতি নির্ধারণে। এনি পার্সন, সে যেই লেভেলেরই হোক না কেন, সে যদি কোনো ধরনের সোশ্যাল বা সাইবার বুলিং করে, তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের থাকা জরুরি উল্লেখ করে বক্তারা বলেন, জাতীয় নির্বাচনে ব্যালটের মাধ্যমে জবাব দিয়েছে 52% নারী ভোটার। দলগুলো যারা নারীদেরকে মনোনয়ন দেয় না, যারা অর্গানিক নারী পলিটিশিয়ানদের জন্য কোনো জায়গা রাখে না, তাদেরকেও আপনারা ভোট দেবেন না। মনোনয়ন প্রক্রিয়া, দলের ভিতরে সিদ্ধান্ত গ্রহণ এবং রাষ্ট্রের যে নীতি নির্ধারণী পর্যায়, এই জায়গাগুলোতে নারীর উপস্থিতি কেমন, অ্যাকচুয়ালি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর সংখ্যাটা কেমন। বক্তারা বলেন, রাজনৈতিক দলগুলো নারীদের মনোনয়ন দিতে চায় না, অথচ নারীদের ভোট ঠিকই চায় তারা। এই অবস্থার পরিবর্তন হওয়া প্রয়োজন বলে মত দেন তারা। অনেক নারী নেত্রী আমাদের দেশে আছে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে আরএফএল ওয়ার্ড্রোব ঈদ বাজার। ঐতিহ্যবাহী মসলিন শাড়ি তৈরি হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের নোয়াপাড়ায়। এবার ঈদেও মসলিন কারিগর আল আমিন তাঁতির কাছে গ্রাহকদের বেশ কিছু অর্ডার রয়েছে। এ কারিগরের দাবি, সারা দেশে একমাত্র তিনি এই শাড়ি তৈরি করেন। একটি আংটির ভেতর দিয়ে অনায়াসে যেতে পারে 12 হাতের পুরো একটি শাড়ি। ফুটি কার্পাস তোলার সুতা দিয়ে বোনা বাংলার ঐতিহ্যবাহী এই মসলিন শাড়ি। সূক্ষ্মতা, কোমলতা আর হালকা ওজনের জন্য বিখ্যাত মসলিন কাপড় প্রাচীনকালে মোগল দরবার ও ইউরোপের রাজ পরিবারের প্রচলন ছিল, কিন্তু 18 শতকের শেষার্ধে পুরোপুরি বন্ধ হয়ে যায় মসলিন তৈরি। হারিয়ে যাওয়া মসলিন শাড়ি ফিরিয়ে এনেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়ার তাঁতি আল আমিন। 2014 সাল থেকে মসলিন শাড়ি তৈরির কাজ শুরু করেন তিনি। এই মসলিনের জন্য আমি অনেক একটা আশাবাদী যে অনেক আগে ইতিহাসটা চলে গেছে, আমাদের বাংলাদেশের ইতিহাস আবার ফিরে আসুক, এটা আমি চাই। তিনি জানান, শীতলক্ষ্যা নদীর আবহাওয়া মসলিন তৈরির জন্য উপযোগী। এই নদীর পাড়েই গড়ে উঠেছিল মসলিন তৈরির তাঁত। আমাদের নদীর আর্দ্রতা এই মসলিনের জন্য একটা প্রয়োজন, কারণ আমাদের নদী আগের মতো নাই, পানি নাই। আমাকে যদি একটা জমি দেওয়া হয়, চারপাশে যদি একটা পুকুর থাকে, পুকুরের মাঝখানে যদি একটা আমাকে কারখানা করে দেওয়া হয়, তো আশা করি আমি আগের যে মসলিন ওটা আমি ফিরে আনতে পারবো। মসলিন সাধারণত খুব পাতলা ও হালকা সুতি কাপড়, যা শুধুমাত্র হাতে বোনা হয়। হাফ সিল্ক, ফুল কটন এবং সিল্ক জামদানি মসলিনে ফুটিয়ে তোলা হয় নানা ডিজাইন।
আলামিনের হাতে তৈরি প্রতিটি শাড়ির দৈর্ঘ্য 6 গজ এবং প্রস্থ 47 ইঞ্চি, ওজন প্রায় 250 গ্রাম। শাড়ির ডিজাইন ও সুতার উপর দাম কম বেশি নির্ভর করে। সুতার কাউন্ট বুঝা 400 কাউন্টের ভিতরে যদি কোনো এই মোটামুটি গর্জিয়াস ডিজাইন হয় তাহলে 6 লক্ষ 7 লক্ষ, যদি ডিজাইন একটু কম হয় তাহলে 4 লক্ষ টাকার নিচে কোনো মসলিন নেই। এবারের ঈদে প্রায় 12 লাখ টাকা মূল্যের 2টি মসলিন শাড়ির ডেলিভারি দেওয়া হবে বলে জানান আলামিন। এছাড়া প্রতিটি শাড়ি 4 থেকে 7 লাখ টাকায় বিক্রি হবে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুরকে অপসারণ ও নতুন গভর্নর নিয়োগ অবৈধ চেয়ে হাইকোর্টে রিট দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন এ রিট দায়ের করেন। অর্থ সচিব সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। এর আগে গত 25 ফেব্রুয়ারি আহসান এইচ মনসুরকে সরিয়ে মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয় সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতের ঘটনায় আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 28 ক্রু সহ 189 বাংলাদেশিকে নিয়ে বিশেষ ফ্লাইটটি ঢাকায় পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে আটকা পড়েন তারা। তাদের গ্রহণ করতে বিমানবন্দরে অপেক্ষারত স্বজনরা বলেন, হঠাৎই যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় স্বজনরা উদ্বিগ্ন ছিলেন। যোগাযোগ করলে কিছুক্ষণ পরপরই মিসাইল হামলার খবর পাচ্ছিলেন। এতে পরিবার পরিজনরা আতঙ্কিত হয়ে পড়েন। ফেরত আসা ব্যক্তিদের পরিবার স্বজনদের অনেকে এই বিশেষ ফ্লাইটের কথা জানতে পেরে গভীর রাতেই বিমানবন্দরে চলে আসেন। এখানেই সারেন সাহারি। আন্তর্জাতিক প্রসঙ্গ। ষষ্ঠ দিনে গড়ালো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন। এতে ইরানে এখন পর্যন্ত কমপক্ষে 1045 জন নিহত এবং 6000-এরও বেশি মানুষ আহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে গত শনিবার থেকে 636টি স্থানে 1332টি হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে 174টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। সব স্থানের মধ্যে 14টি চিকিৎসা কেন্দ্র এবং 7টি রেড ক্রিসেন্ট ভবন রয়েছে। জবাবে ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে বিভিন্ন মার্কিন ঘাঁটি ও ইসরায়েল লক্ষ্য করে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে এসব হামলা চালাচ্ছে ইরান। ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং বেশ কিছু উন্নত রাডার সিস্টেমকে ধ্বংসের দাবি করেছে IRGC। এদিকে জরুরি পরিস্থিতি মোকাবেলায় মধ্যপ্রাচ্যে 6টি সংকট মোকাবেলা দল এবং 2টি সামরিক উড়োজাহাজ মোতায়েনের কথা জানিয়েছে অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্রের সিনেটের সংখ্যাগরিষ্ঠ সদস্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান অভিযানের পক্ষে সমর্থন জানিয়েছেন। অর্থাৎ সিনেটে ট্রাম্পের যুদ্ধ সংক্রান্ত সামরিক ক্ষমতা সীমিত করার জন্য আনা ওয়ার পাওয়ার্স প্রস্তাবটি পাশ হয়নি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় বুধবার সিনেটে ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে পড়েছে 47 ভোট এবং বিপক্ষে 53 ভোট। ফলে ট্রাম্পের বিদেশে সামরিক কর্মকাণ্ড সীমিত করতে চাওয়া আইন প্রণেতাদের জন্য এটি আরেকটি বড় ধাক্কা হয়ে দাঁড়ালো। একই সঙ্গে রিপাবলিকানদের মধ্যে প্রেসিডেন্টের সামরিক অভিযানের প্রতি সমর্থনও স্পষ্ট হলো। ভোটাভুটিতে দলীয় অবস্থানই মূলত প্রাধান্য পেয়েছে। অধিকাংশ ডেমোক্রেট প্রস্তাবটির পক্ষে ভোট দিলেও রিপাবলিকানরা এর বিপক্ষে অবস্থান নেন। এদিকে মার্কিন প্রতিনিধি পরিষদেও বৃহস্পতিবার এ ধরনের আরেকটি প্রস্তাবের উপর ভোট হওয়ার কথা রয়েছে। তবে ধারণা করা হচ্ছে সেখানেও এটি পাশের সম্ভাবনা খুবই ক্ষীণ। খেলার খবর। টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে সন্ধ্যায় স্বাগতিক ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। খেলা শুরু সন্ধ্যা 7:30টায়। টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠার সুযোগ বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সামনে। আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ের 1 নম্বর দল ভারত, ইংল্যান্ড আছে 2-এ। বর্তমান চ্যাম্পিয়নরা সুপার 8-এর শেষ 2 ম্যাচেই নিজেদের সেরা খেলাটা দেখিয়েছে। জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপুটে জয় দিয়ে সেমিফাইনালে পা রেখেছে তারা। হ্যারি ব্রুকের ইংল্যান্ডের গ্রুপ পর্বের শুরুটা ছিল কিছুটা নড়বড়ে। ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর নেপালের বিপক্ষে জিতেছে শেষ বলে। তবে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে 2বারের চ্যাম্পিয়নরা। নারী এশিয়ান কাপে টিকে থাকার লড়াই কাল উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে চীনের বিপক্ষে হারায় দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই পিটার বাটলারের শিষ্যদের। মূল একাদশে বেশ কিছু পরিবর্তন নিয়ে শেষ পর্যন্ত লড়াইয়ের বার্তা লাল সবুজদের।
লক্ষ্যটা যখন টিকে থাকার মনের জেতেটাও বেশি। এএফসি এশিয়ান কাপে প্রথমবার খেলতে নেমে মন জয় করে নিয়েছে ঋতুপর্ণা আনিকারা। বাকি এখন পয়েন্টের। কিন্তু বাস্তবতাও যে বেশ কঠিন তা আবারও মনে করিয়ে দিলেন কোচ। গোল করার চেয়ে তা আটকানোটাই মূল চ্যালেঞ্জ। কোরিয়া কেমন দল, তাদের খেলার মান কেমন তা সবারই জানা। নিশ্চয়ই আমরা ধারণা করতে পারি ফলাফল কি হতে পারে। তাই বলে চেষ্টা করা যাবে না তা নয়। চীনের বিপক্ষে মেয়েরা যা খেলেছি তাতে আমি আত্মবিশ্বাসী কোরিয়ার বিপক্ষেও শেষ পর্যন্ত লড়ে যাবে। দলে কিছু পরিবর্তন আসবে, তবে একাদশ নিয়ে আমি এখনো ভাবছি। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে উত্তর কোরিয়া। এ নিয়ে তারা অংশ নিচ্ছে 11 বার। আসরে 3 বারে চ্যাম্পিয়নদের লক্ষ্য আগেভাগেই গ্রুপ সেরা হয়ে দ্বিতীয় পর্বে খেলা। উজবেকিস্তানের বিপক্ষে জয়ের পরই তাদের নিয়ে পরিকল্পনা শুরু হয় আমাদের। বি গ্রুপে থাকা বাকি 3 দলের চেয়ে বাংলাদেশ ভিন্ন দল। ড্র করলেই হবে, তবে আমাদের লক্ষ্য গোলের সংখ্যা বাড়ানো। সিডনির আবহাওয়া তথ্য অনুযায়ী ম্যাচ ডে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কখনো রোদ কখনো বৃষ্টি, আবহাওয়ার লুকোচুরির মাঝে আরেকটি ম্যাচ খেলার প্রস্তুতি সেরে নিয়েছে বাংলাদেশ। পার্থের ম্যাচটি কি শুধুই নিয়ম রক্ষার হবে, নাকি নতুন কোনো স্বপ্ন পূরণে সিডনি ছাড়বে আফিদা আনিকারা? তার ফয়সালা হবে কম ব্যাংকের এই সবুজ গালিচায়। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, সিডনি, অস্ট্রেলিয়া। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ। তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সহ 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ষষ্ঠ দিনে ইরানে নিহত 1045, আহত 6000-এরও বেশি। টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল সন্ধ্যায় মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও ইংল্যান্ড। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।